আশিরকে পেপারসগুলো পড়ে দেখার জন্য চৌধুরী সাহেব ইঙ্গিত দিলেন। আশির হাতে পেপারসগুলো নিয়ে পর্যবেক্ষণ করছে। তখন রাহিম চৌধুরী সোফা থেকে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, তোমার একটা সাইন লাগবে আশির। যে কাজটা তুমি জাফরের সাথে করে এসেছো তার জন্য কেস হয়েছে তোমার উপর। জাফরকে কোথায় রেখেছো? পুলিশকে কাজ করতে দাও। আমার বন্ধু সালাম এই পেপারসে তোমার স্বাক্ষর চাচ্ছে। আশির পেপারসগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে উপরে হাওয়ায় উড়িয়ে দিয়ে হা হা করে উচ্চস্বরে হেসে দিল। তার বাবা আশিরকে সারেন্ডার করতে বলছে, যেখানে তাকে দেখে পুলিশ পর্যন্ত ভয় পায়। চৌধুরী সাহেব হয়তো জানে না এইসব কেস একদিনেই ক্লোজ হয়ে যায়। এমনটা অবস্থায় রাহিম চৌধুরী রেগে বললেন, আশির, তুমি কিন্তু এটা ঠিক করলে না। কাগজ ছিঁড়লে কেন? এই আসির রাহান চৌধুরীকে কি তোমার বিড়াল মনে হয়? আমার কাজে ইন্টারফেয়ার পছন্দ না। আমার পেছনে যে গোয়েন্দা সেট করে রেখেছ সেটাকে আমি জানি না? পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আশির, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার বাবা, তোমার সব সময় ভালো চাই। এই জন্য নিষেধ করি। প্রতিশোধের মাঝে কিছু নেই। তোমার আগামী জীবন পড়ে আছে। একদিন বাড়িতে বৌমা আসবে, তার কাছে মাফিয়া হয়ে থাকতে চাও তুমি? আমার জীবন বাকিদের মতো রঙিন নয়, তুমি খুব ভালো করে সেটা জানো। কারো আমার লাইফে আসার দরকার নেই। আমাকে এসব উল্টাপাল্টা বুঝতেও না। শুধু শুধু সময় নষ্ট করছো তুমি। এগুলো পুলিশ আমার পায়ের নিচে থাকে। তুমি তোমার বিজনেস সামলাও, আমি আমারটা দেখছি। মাথা খারাপ করো না আমার। রাগী গলায় রাহিম চৌধুরী বললেন, আশির, তুমি ভুল পথে যাচ্ছ। তোমার জন্য আমার পরিবারের বিপদ আসুক আমি চাই না। বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে এই বাড়িতে এক সেকেন্ডও দেখতে চাচ্ছি না আমি। তোমার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? এই বাড়িটা আমার নামে লেখা। ডকুমেন্টস বের করলে তুমি নিজে বাড়িতে থাকতে পারবে না। বললাম না, মাথা খারাপ করো না। তোমার কথা মতো চলো, অনেক বছর আগে ছেড়ে দিয়েছে। এখন শুনবো কিভাবে ভাবলে? এখন ঝগড়া খুব তীব্রতর হয়ে যাচ্ছে। এতক্ষণ জাহিদ চুপ করে বসে থেকে সব শুনছিল। বাবা ছেলের যুদ্ধ না দেখার জন্য জাহিদ কত চেষ্টা করল, তবুও নিয়তি তাকে এখানেই নিয়ে আসলো। চৌধুরী সাহেব তো খুব রেগে আছেন। কিছু না বললেই নয় বিধায় জাহিদ উঠে বলল, ভাই, রাগটা কন্ট্রোল করুন। আঙ্কেল তো ভুল কিছু বলেনি। তোমাকে আমি ওনার সাফাই গাওয়ার জন্য ডাকিনি। আমার সাথে আসো, একটা কাজ আছে। তোমার যা ইচ্ছা করো। আমি ভাববো আমার কোনো ছেলে নেই। তোমার মায়ের জন্য এই হাল হয়েছে, এখন হারে হারে টের পাচ্ছি। আমি আপনাকে বলেছি, মাকে এর মধ্যে আনবেন না। দোষটা আপনার। আপনি মাকে জোর করে বিয়ে করেছিলেন, যার জন্য এত সব কাহিনী ঘটেছে। তবু মা কি কখনো দেখেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে? কেন করেছেন এমন? কি ক্ষতি করেছিল আপনার? ভয়াবহ প্রশ্নভিত্তিক কেঁপে উঠল চৌধুরী মহল। রান্নাঘর থেকে সবাই বের হয়ে আসলো। জুবাইর, রাইসা, রূপসা খাবার টেবিল থেকে দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। জুবাইরকে দেখে আশির বলে উঠল, তুই এখন বাসায় গিয়ে আঙ্কেল আন্টিদের সাথে দেখা করে আয়। তোর জন্য অপেক্ষা করছে হয়তো। পরিবারে কিছু পার্সোনাল মুহূর্ত চলছে এখন। ওকে দোস্ত, নো প্রবলেম, বুঝতে পেরেছি। বাই এভরিওয়ান। সবাইকে বিদায় দিয়ে জুবাইর নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এমন কোলাহলে জুবাইর নিজেও থাকতে চায় না। পরিবারের ব্যক্তিগত কথা বাইরের মানুষের সামনে না বলাই বেটার। এটাকে প্রাইভেসি বলে। যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, সীমার মধ্যে রাখা উচিত। মঞ্জুরি চৌধুরী এসে সব শুনে বলে উঠলেন, আশির, তুমি ভুলে গেছো হয়তো, উনি তোমার বাবা, এই বাড়ির কর্তা, আর আমার স্বামী। তোমার সাহস কি করে হলো ওনার সাথে চেঁচিয়ে কথা বলার? আমার স্বামী যেমনই ছিলেন এখন বদলে গেছেন। আমাকে ভালোবাসে, আমার অমতে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু এখন ওনাকে ছাড়া আমার চলে না। তুমি আমার দেহের প্রথম অংশ। যখন জন্মেছিলে তখন থেকেই ভালোবাসি। আমার এই সংসার কি? খুব ভালো করে জানি মা, কিন্তু তুমি যাকে ভালোবাসতে তাকে তো ওনার জন্য হারিয়েছ। তবে এত উদার তুমি। কত কথা শোনো লোকটা তোমাকে, তবু নিশ্চুপ হয়ে সব শুনে যাও। তুমি কি ভেবেছ আমি দেখে না এগুলো? মঞ্জুরি কিছুটা মলিন হাসলেন, তারপর বললেন, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন বুঝতে পারবে আশির। হ্যাঁ, খুব কষ্ট হয়েছিল, কিন্তু নিয়তি বলতেও তো একটা জিনিস আছে। আমি কি পারি নিজের অতীতকে মুছে ফেলতে? না, বরং আমি ভবিষ্যৎকে সাজিয়ে নিতে পারি। এই লোকটা কষ্ট দিয়ে কথা বলে, কারণ উনি ভাবেন আজও আমি অন্য কাউকে ভালোবাসি। তোমার পর যখন ফারজানা রাইসা আমার পেটে এসেছিল, সেদিন আমি মন খুলে হেসেছিলাম। তারপর থেকে ওনার উপর আমার কোনো অভিযোগ নেই।
এইটুকু বলেই মঞ্জুরি চৌধুরী কেঁদে ফেললেন। রাইসা রূপসা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুনছে। তার মায়ের মনে এত কষ্ট জমা ছিল, কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি। একটা নারী কখনো শখে কান্না করে না, সেও যে একটা মানুষ সেটা চারিদিকের মানুষজন ভুলেই যায়। কত ধরনের টর্চার, অত্যাচার, কষ্ট দেয় সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ সকল নারীদের ধৈর্য দিয়েছেন। তবুও দিন শেষে সবকিছু ভুলে গিয়ে নারী আবার হাসে। রাইসা চুপ না থাকতে পেরে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। রূপসা নিজেও গেল। আশির গম্ভীর হয়ে ঠায় দাঁড়িয়ে মায়ের অভিযোগ, কষ্ট অনুভব করছে। আশিরের মোটেও কান্না আসে না। কান্না, কষ্ট পাওয়া এসব অনেক বছর আগেই তার জীবন থেকে চলে গেছে। এখন একটা কোল্ড হার্টেড পার্সনে পরিণত হয়েছে আশির আহান চৌধুরী। আশিরকে আর কোনো দুঃখ গ্রাস করতে পারে না। আশির গম্ভীর হয়ে শার্টের কলার ঠিক করে পকেটে হাত দিয়ে জাহিদকে নিয়ে বাহিরে বেরিয়ে পড়ল। চৌধুরী সাহেব স্থির হয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মঞ্জুরি চোখের জল মুছে রাতের খাবারের জন্য রান্নাঘরে চলে গেলেন। রাইসা রূপসার মন খারাপ হয়ে গেল, তাই উপরে যার যার ঘরে চলে গেল। রাতের খাবার না খেয়েই আশির বেরিয়ে পড়ল ভেবে মঞ্জুরি দুঃখ প্রকাশ করলেন। তাদের জন্য তার ছেলে বাসাতে এক মুহূর্ত থাকতে পারে না। ছোট থেকে ছেলেটা শুধু দুঃখই দেখে গেল। এইসব ছেলে দিয়ে তার ছেলে জীবনটাকে উপভোগ করুক, এটাই চাই। তার কথায় ছেলেটা অভিমান করেনি তো? একটা কথা শোনে না বাবা ছেলে, এদের নিয়ে কি করবে? এই রাগ জেদ যেন শেষ হবার নয়। অন্যদিকে এশার হাতের ব্যান্ডেজ করার পর নিজের রুমে শুয়েছিল। তখন সিমি, ফারিহা, সাইমা রুমে এসে হাত দেখে হতভম্ব হয়ে যায়। সবাইকে বলতে বাহিরে যেতে গেলে এশা তাদেরকে আটকিয়ে দেয়। এশা বলেছে রাস্তা দিয়ে আসার সময় রিস্কার হ্যান্ডেলে হাত পড়ে ছিলে গেছে। হাত ব্যান্ডেজ করে রাখার এশার কথায় সবাই বিশ্বাস করে নেয়। তাছাড়া কাটা চামচের দাগ স্পষ্ট। তাশরিফ আহমেদকে হসপিটালের কথা জানানোর পরিস্থিতি নেই। সারাদিন অফিসের কাজ করে এসেছে, তাই এশা আর টেনশন দিতে চাচ্ছে না। রাতে খাবার টেবিলে বসে সবাই মিলে ডিনার করছে। এশা চামচ দিয়ে বাম হাত দিয়ে খাচ্ছে দেখে প্রশ্ন উঠে গেল সবার। সন্দেহজনকভাবে সবাই এশার দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু চুরি করেছে। এশার ফুপিমণি এতদিন শ্বশুর বাড়িতে ছিল। তার শাশুড়ি অসুস্থ, দেখতে গিয়েছিল তাকে। আজকে সকালে তুবা আহমেদ এসেছে। তাশরিফ খাওয়া দাওয়ার সময় কথা বলা পছন্দ করে না, তাই সবাই চুপ করে খাচ্ছে। এই যাত্রায় আর মনে হয় বাঁচা হবে না। খাওয়া শেষ আর এশারও কেল্লাফ হতে হয়ে যাবে। আহমেদ ভবনে রাতের খাবারের পর ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দেয়। ছোটরা মিলে লুডো, ক্রাম খেলা হয়। তাদের জন্য পুপিমণি চকলেট নিয়ে আসে যখনই কোথাও যায়। তুবা আহমেদের যখন তার স্বামী মারা যায় তখন থেকে এই ভবনেই থাকে। তুবা তো সেই সময় প্রায় ডিপ্রেশনে ছিল। তার ছেলে মেয়ে মাহিন, সিমিকে এশার আম্মু নিজের সন্তানের মতো বড় করেছে। ফুপুকে দেখলে কেউ বলবেই না যে বড় মানুষ, একদম বাচ্চাদের মতো সবার সাথে তাল মেলায়। দুষ্টুমির কারণে যদি কোনো সময় কেউ বকা দেয় তাহলে ফুপিমণি তাদের রক্ষক। তুবা এশাকে একটু বেশি ভালোবেসে ময়না বলে ডাকে। তুবার নিজের মেয়ের মতোই এশাকে যত্ন করে। সব বড়রা নিজ নিজ রুমে চলে গেছে, শুধু ফুপুমণি তাদের সাথে বসে গল্প করছে। আমি 2 সপ্তাহের জন্য বাসায় ছিলাম না, আর তুই শুকিয়ে কি হয়ে গেছিস ময়না? হাতের কি অবস্থা করে নিয়েছিস? রাস্তায় কি দেখে শুনে হাঁটতে পারিস না? এশা আদুরে গলায় বলল, বলো না, রিক্সার হ্যান্ডেলে হাত লেগে ছিলে গেছে। খেয়াল করিনি আমি। তোমাকে অনেক মিস করেছি ফুপুমণি। তুমি ছাড়া কেউ আমার তেমন খেয়ালই রাখে না, এজন্যই তো শুকিয়ে গেছি আমি। এর জন্যই তো তাড়াতাড়ি চলে আসলাম। বেশি সময় করে সময় মতো যত্ন নিব। তোর মায়ের সাথে কথা হবে আমার। মেয়েটার একটুও যত্ন নেয় না। ওসব বাদ দাও, আমার জন্য কি কি নিয়ে এসেছো বলো। আর ফাহিম ভাইয়ার কাবিনের পর চলে গেলে কি হতো? শাশুড়ি অসুস্থ ছিল ময়না, তাদেরকে শেষ বয়সে দেখতে হয়। যখন তোর শাশুড়ি হবে তখন তুইও খেয়াল রাখবি, জানি আমি। দেখা যাবে আমাদেরকে ভুলে যাবি। কি যে বলো না তুমি, আমি তো বিয়ে করব না। এশাকে জড়িয়ে নিয়ে আদর করে তুবা বলল, আচ্ছা, আমার ময়নাকে আমরা বিয়ে দিব না। সিমি, ফারিহা, সাইমা আপু মুখ ভেঙালো। তুবা আহমেদ যেন তাদের চোখেই দেখছে না, শুধু এশা মনে হয় বসে আছে এখানে। সবার খুব হিংসা হচ্ছে। সিমি গিয়ে তার মায়ের গলা ধরে বলল, নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসো দেখছি, আমাকে কেউ ভালোবাসে না। মায়ের খাবি সিমি? কে বলেছে ভালোবাসি না? আমি আমার সব সন্তানদের ভালোবাসি, এক একটা আমার ময়না, টিয়া, শালিক পাখি।
সাইমা ফারিহা আসার পর সবাই মিলে ফুপিমণিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ লুডো খেলে আড্ডা দেওয়ার সময় সিঁড়ির উপর থেকে তাশরিফ আহমেদ তাদের সবাইকে ঘুমোতে বললেন। অনেক রাত হয়ে গেছে বিধায় সবাই জি বড় আব্বু বলে চলে গেল। ঈশা সিঁড়ি দিয়ে উঠে তার রুমে যাচ্ছে, তখন তার আব্বু বলে উঠল, এশা, তোমার সাথে কিছু কথা আসে। লাইব্রেরি রুমে আসো, আমি অপেক্ষা করছি। কিছুটা ভীতি নিয়ে ঈশা বলল। জি আব্বু। তাশরিফ আহমেদ ঈশাকে একান্ত কিছু বলার জন্য এই মুহূর্তে ডাকছেন। বাবাকে খুব সম্মান করে ঈশা, কিছুটা ভয় পায়, কিন্তু তার বাবা তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, যার কারণে নির্দ্বিধায় সবকিছু বলতে পারে। ঈশার স্বভাব থেকে শুরু করে নারী নক্ষত্র পর্যন্ত আহমেদ সাহেব সব জানেন। তাশরিফ আহমেদের একমাত্র মেয়ে ঈশা, তাই খুব চোখে চোখে রাখেন। মেয়েটা খুব চঞ্চল কিন্তু চাপা স্বভাবের। মনের কথা যখন ব্যক্ত করতে পারে না তখন নিজের সাথে যুদ্ধ করে। মন খুলে সবাইকে সব বলতে পারে না বিধায় রাগের বশে নিজেকে কষ্ট দেয়। অন্য সব মেয়েদের মতো ওনার মেয়ের জীবন না, তবুও মেয়েটা কি সুন্দর নিজেকে গুছিয়ে নিয়েছে, যেন তার সাথে কিছু হয়নি। আহমেদ সাহেবের খুব চিন্তা মেয়েকে কার হাতে তুলে দেবেন। ওনার মতো কেউ আগলিয়ে রাখতে পারবে কিনা জানা নেই। তাশরিফ আহমেদ চেয়ারে বসে বই পড়ছিলেন, তখন ঈশা দরজায় নক করে বলল, আসবো আব্বু। তাশরিফ আহমেদ চেয়ার থেকে উঠে বই রাখলেন। ওনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কিভাবে কথা শুরু করবেন উনি বুঝতে পারছেন না। কিছুক্ষণ চুপ থেকে তাশরিফ বললেন, আসো। লাইব্রেরির রুমে প্রবেশ করে ঈশা বলল, কিছু বলবে আব্বু? কিভাবে চলাফেরা করো যে হাতে তোমার ব্যান্ডেজ? কলেজে শুনলাম বড় একটা ঝামেলা হয়েছে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি কেন তুমি? সরি আব্বু, তোমাকে বলতেই চেয়েছিলাম কিন্তু বলতে দেরি হয়ে গেল। কলেজে প্রিন্সিপালের ছেলে রিফাত ড্রাগস অবস্থায় আমার পিছু করছিল, তখন আশির ভাই আমায় বাঁচায়। অবাক হয়ে বলল, ফারজানার ভাই আশির কলেজে কি করছিল? আসলে আব্বু, রাইসা আমাদের কলেজে পড়ে, এক রুমেই আমরা ক্লাস করলাম। রাইসাকে কলেজে নিতে এসে এমন ঝামেলা হয়। আর আব্বু, একটা কথা বলার ছিল। নির্দ্বিধায় বলো। আমাদের বাসায় আগে যে মুস্তফা ফ্যামিলি ভাড়া থাকতো, তার ছেলে দেশে ফিরে এসেছে, আমি আজকে হসপিটালে দেখেছি আব্বু। তাশরিফ আহমেদ আকাশ থেকে পড়লেন, এমন কথা হজম হচ্ছে না। তার মেয়েকে কত বছর চিকিৎসা করিয়ে স্বাভাবিক করা হয়েছে, এখন আবার ছেলেটা কেন আসলো, কিভাবে প্রোটেক্ট করবে তার মেয়েকে ভেবে পাচ্ছেন না। ছেলেটার নাম শুনলেও কেঁপে ওঠে। সামনাসামনি দেখছে মানে আগের মতো অ্যাটাক আসেনি তো। ছেলেটার নাম জানলেও মুখে আর বলবেন না তাশরিফ আহমেদ। কিছুটা বিচলিত হয়ে মেয়ের মাথায় হাত দিয়ে আহমেদ সাহেব বললেন, আম্মু ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? তবে অনেকদিন পর একটু প্যানিক হয়ে গিয়েছিলাম, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। এখন কি হবে আব্বু? আমার অনেক ভয় করছে, ছেলেটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফেরেনি তো? কিছু হবে না মা, তোমার আব্বু যতদিন বেঁচে আছে ততদিন তোমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। আর তোমার আম্মুকে যেন এসব বলো না, চিন্তা করবে। এমনিতেই তোমার আম্মুর হাই প্রেশার, আমি দেখছি ব্যাপারটা। জানি তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই, এই জন্যই তো তোমার মেয়ে আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছে আব্বু, তুমিও চিন্তা করো না। আমার স্ট্রং গার্ল। অনেক রাত হয়ে গিয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। আর কাল থেকে তোমাকে একা কলেজে যেতে দিব না, আমি রেখে আসবো তোমাকে। আর যেদিন আমি যাব না সেদিন ফাহিম যাবে। আচ্ছা আব্বু। কিছুক্ষণ কথা বলে ঈশা রুম থেকে বেরিয়ে পড়ল। তার আব্বুকে বলে চিন্তামুক্ত হয়েছে ঠিকই, কিন্তু ঈশার ঘুম আসে না। সারাদিন যে ঝামেলা পোহাতে হয়েছে, এখন নিজেকে এলিয়েন লাগছে। রাত এখন প্রায় 1:30 বাজে, তবুও একাত ওকাত হয়ে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ মনে পড়ে গেল আশিরের হাতের অবস্থার কথা। ঈশার জন্য আশিরের হাত থেকে রক্ত ঝরেছে ভেবে কষ্ট হচ্ছে। হাতের কথা যে জিজ্ঞেস করবে সেটারও সময় পেল না। ধুর, কি যে করে না ঈশা। তখনই ঈশার ফোনে একটা কল চলে আসলো। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। এত রাতে আবার কে কল করলো? ফোন কেটে দিচ্ছে, তবুও বারবার কল করেই যাচ্ছে। রাগ উঠে গিয়ে ফোন রিসিভ করে ঈশা বলে উঠল, কে রে? এত রাতে কাকে ফোন দিচ্ছিস? তোর বউকে গিয়ে ফোন কর। ফোন কেটে দিচ্ছি মানে কথা বলবো না, রং নাম্বার, তবুও ফোন দিয়েই যাচ্ছে আজব। ফোন রাখুন। এশাই, জোরে চিল্লিয়ে ওপাশ থেকে কণ্ঠ শুনেই ঈশা বুঝে গেল কে এটা। এতক্ষণ তাকে ঈশা খুব করে সম্বোধন করছিল।
সামনে পেলে হয়তো আস্ত চিবিয়ে খেত। নাম্বারটা সেভ করার কথা মনেই নেই, এর জন্য এখন এশার কথা শুনতে হবে। ভয়ে শুকনো ঢোক গেলে এশা বলল, আচ্ছা আপনি? আশির রাস্তায় গাড়ি চালিয়ে কথা বলছে, পাশে জাহিদ বসে আসছে। লাউড স্পিকারে রাখার জন্য জাহিদ এশার কথা শুনে মুখ টিপে হাসছিল। আহারে, তার আশির ভাইকে মেয়েটা একটুও ভয় পায় না। পিছিয়ে মেয়ে বলে কথা, এ বয়সে একটু বেশি তেজ থাকবে স্বাভাবিক। আশির পাশে হাসির শব্দ শুনে রক্ত চক্ষু করে জাহিদের দিকে তাকালো। তখনই জাহিদ মুখে হাত দিয়ে হাসি আটকিয়ে রাখল। আশির রেগে একাকার অবস্থা। জাহিদের সামনে সম্মান রাখল না মেয়েটা। আশির হুঙ্কার দিয়ে বলে উঠল, নাম্বার সেভ করো না কেন স্টুপিড? কি মুখের ভাষা! চিনো না জানো না একটা মানুষকে আর এইভাবে কথা বলছো? তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। আমতা করে এশা বলল। সরি ভাইয়া। রাগান্বিত কণ্ঠে আশির বলল, তোমার এমন আচরণে থাপ্পড় খাবে একদিন। যাই হোক, এখন তোমার হাতের অবস্থা কেমন? জি ভালো, আপনার? কি আমার? মিনমিনিয়ে সুরে বলল, মানে দুপুরে রেস্টুরেন্টে আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল, ঠিক আছে এখন? বিরক্তি নিয়ে আশির বলল, কি আমার? এতক্ষণ সময় পেলে জিজ্ঞেস করার? একটা বার ফোন দিয়ে খোঁজ নিতে পারতে। কিন্তু তুমি আসলেই পেয়েছে, কখন কি করতে হয় সেটা জ্ঞান এখনো হয়নি। ও হ্যালো, আপনি কি কোনোভাবে বলতে চাচ্ছেন যে আমি ব্রেইনলেস? তুমি একটা মাথা মোটা। এক লাইন সবসময় বেশি বুঝো, এক লাইন সবসময় বেশি বুঝো। রাখছি ফোন, বাই। আরে আরে শুনুন, বলো। এত গাড়ির আওয়াজ কোথা থেকে আসছে? আপনি এখনো বাসায় যাননি? তোমার এসব নিয়ে ভাবতে হবে না, রাখছে, বাই। আশির কিছু না বলেই ফোন হুট করে মুখের ওপর কেটে দিল। নিজেকে ভাবে কি সে? নিজের উপর দিয়ে কল দিয়ে আবার নিজেই রেগে কল কেটে দিল। হাতের খবর আগে নেয়নি দেখে রাগ করেছে হয়তো, কিন্তু এশার কি দোষ? নিজের গার্লফ্রেন্ডকে দেখাতে এশাকে নিয়ে যেতে হবে কেন? রাগের সময় কার কি হলো সেদিকে খেয়াল থাকে না। হাতের কথা জিজ্ঞেস করা তো যদি মিতু আপুর কথা ভুলে যেত। অন্যের বয়ফ্রেন্ডের এশা কেন খোঁজ নেবে? আশিরের রাতে কিসের কাজ থাকতে পারে? আশির কোথায় যাচ্ছে? এক, ঘুম ধরছে না। 2, রাত হলেই দুশ্চিন্তাগুলো মাথায় ঘোরে। আর 3, আশিরের জন্য টেনশন হচ্ছে তার। কিছুক্ষণ পর আয়তুল কুসরি দোয়া পাঠ করে এশা ঘুমের রাজ্যে পাড়ি দিল। আশির ফোন রাখার পর গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। জাহিদ এইদিকে কিছুই জানে না যে আশির তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আশিরের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনের ভেতর কি চলছে। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ করে আশির এত রেগে গেল কেন? গাড়ির স্পিডের জন্য জাহিদ ভাবছে অ্যাক্সিডেন্ট না করে বসে তার আশির ভাই। জাহিদ স্তম্ভিত বলে উঠল, ভাই রাত 2টার সময় আমরা কোথায় যাচ্ছি? আশির জাহিদের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে আবার গাড়ির গ্লাসের সামনে তাকিয়ে বলল, রিফাতকে খুন করতে যাচ্ছে। ওর খুব শখ না আমার জানের উপর নজর দেওয়ার? আজ ওর চোখ তুলে আমি লুডো খেলবো। জাহিদ কথা শুনে থতমত খেয়ে গেল। তার আশির ভাই প্রিন্সিপালের ছেলেকে এখনো মাফ করেনি। সামান্য ঈশার দিকে তাকিয়েছে বলেই মেরে ফেলবে। কতটা অফসেটস ঈশার প্রতি এটা জাহিদ বুঝতে পেরেছে। জাহিদ তবুও বলল, এতক্ষণ ফোনে ঈশার সাথেও তেরামো কথা বললেন, আবার রিফাতকে মারতে যাচ্ছেন। এক রাতে এত গন্ডগোল ভাই! জাহিদ, তুমি কি রিফাতের সাথে মরতে চাও? এতদিন নিজে আমাকে উস্কিয়েছ, আজ হঠাৎ মানবতা কোত্থেকে আসছে? একটা পিচ্ছি মেয়েকে দেখিয়ে মন উড়ু হয়ে গেল তোমার? অবাক হয়ে জাহিদ বলল, কোন পিচ্ছির কথা বলছেন ভাই? ঢং একটু কম করো জাহিদ। মেয়েদের ঢং মানায়, ছেলেদের না। তুমি কি ভাবছো কলেজে ঝামেলার সময় আমি কিছু দেখিনি? জাহিদের চোখ ছোট ছোট হয়ে গেল মুহূর্তেই। তার ভাই কোনোভাবে তিথির কথা বলছে না তো? আশির মারামারির মধ্যে এত কিছু কখন নোটিশ করল? তার ভাইয়ের চোখ সব দিকেই থাকে। জাহিদ কিছুতেই মুখে প্রকাশ করবে না, তাই ভাব নিয়ে বলল, আরে না ভাই, এরকম কিছু না। পিচ্ছি মেয়েদের ভাল লাগে না আমার। আশির আগে থেকে সব আন্দাজ করতে পেরেছে কিভাবে জাহিদ তিথির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আশিরকে আটকানো বাদ দিয়ে হ্যাবলা কান্তের মতো জাহিদ দাঁড়িয়েছিল। জাহিদ কোনো মেয়েকে দেখে প্রেমে পড়বে এটা অবিশ্বাস্য। আশির মজা নেওয়ার জন্য জাহিদকে বলল, আজকে বিয়ে দিলে পিচ্ছিকে কোলে নিয়ে বসে থাকবে সারাদিন। আমি কি জানি না? এমন হোদায় ভাব দেখাচ্ছে তুমি মিয়া। এখন হোদায় ভাব দেখাচ্ছে তুমি মিয়া। ভাই লজ্জা দিয়েন না প্লিজ। রাখো তোমার লজ্জা। প্রেমে পড়লে নির্লজ্জ হতে হয় জাহিদ। এর জন্য তিথিকে বাসায় রেখে আসার সুযোগটা আমি করে দিয়েছিলাম। দুঃখী ভাব নিয়ে জাহিদ বলল,
কিন্তু মেয়েটা সারা রাস্তা চুপ হয়ে বসেছিল, কোনো কাজেই লাগে নাই ভাই। এক লাফেই তো মই ওঠা যায় না জাহিদ। নিজেকে পরিবর্তন না করে আরো কাজে মন দাও। কথা কম শুনলে তোমার আগে তিথির বিয়ে দিয়ে দিব। না ভাই, সরি, কিন্তু একটা কথা খুব জিজ্ঞাসা করতে মন যাচ্ছে আমার। বলো। আপনি কি এশাকে ভালোবাসেন ভাই? আশির আহান চৌধুরী কাউকে ভালোবাসতে পারে কি সেটা আশির নিজেও জানে না। নিজের মনকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে। এটাকে হয়তো ভালোবাসা বলে না, মোহ অথবা পজিটিভনেস বলা চলে। একদিনে কখনো ভালোবাসা হয় না, এটা বাস্তব বিষয়। আগের একটা সম্পর্ক আছে বিদায় খুব কাছে টানে আশিরকে। এশাকে অনেক আগেই ভুলিয়ে দিয়েছিল আশির, কিন্তু নিয়তি আবার তার সামনে এনে হাজির করিয়েছে। এখন কিছুতেই এশার জীবন থেকে আশির যাবে না, এশা শুধু আশিরের থাকবে। আশির কিছুটা ভেবে ভয়ানকভাবে বলে উঠল, তুমি আমাকে দেখো, আমি কিন্তু এশাকে ভালোবাসি না, একদমই না। কিন্তু তাকে আমার চাই, এটাই আমার জেদ। তার জন্য পাগল হতে চাই। আমি আমার জীবনের সাথে এশাকে জড়িয়ে নিয়েছে। এখন সে নিজে সরে যেতে চাইলেও যেতে দেব না আমি। তার প্রতি অবসেসড হয়ে থাকতে চাই। শি ইজ অনলি মাইন। রাত তখন ৩টা বাজে ঘড়ির কাঁটাতে। রাতের রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়েছে চারিদিকটা। রাস্তায় একটা মানুষ পাওয়া মুশকিল। একধারে জঙ্গলের গাছে সবুজ পাতার সমারোহ, পাতাগুলোর উড়াউড়িতে হাওয়ার মেলা বসেছে। বাতাসের গতিতে গাড়িতে করে পৌঁছে আশির গাড়ি থেকে নেমে সামনের দিকে অগ্রসর হলো। জাহিদ গাড়ি সাইডে পার্ক করে আসলো। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল লিপুর বাড়িতে তারা পৌঁছে গেল। এখন আশির ঠিক তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আশির সানগ্লাস খুলে জাহিদকে বলল, তুমি এখানে পাহারা দাও জাহিদ, আমি ভিতর থেকে ডেড বডি নিয়ে আসি। এত ক্যাজুয়ালি যে খুনের কথা বলা যায় এটা আশিরের থেকে শেখা উচিত। মনে হচ্ছে ভেতর থেকে মার্কেট করে নিয়ে আসতে যাচ্ছে। জাহিদ দাঁড়িয়ে থেকে যখন তামাশায় দেখবে তখন নিয়ে আসার কি দরকার ছিল। মুখে কোনো রকমের ভয়ের ছাপ নেই, যেন বায়ে হাতের খেলা সব। তবুও জাহিদ সায় দিল তার ভাইয়ের কথায়, কখনো ফেলেনি। জাহিদকে রেখে ৫ তলার ফ্ল্যাটে উঠতে গেলে দড়ি লাগবে। কেউ তো আর দরজা খুলে রাখেনি যে আসো আমাকে মারো। গাড়ি থেকে দড়িয়ে নিয়ে একটা উঁচু ব্যালকনিতে রেখে আশির বেয়ে বেয়ে উপরের দিকে উঠে গেল। সামনের গ্লাসে অনেক শক্ত হ্যান্ডেল ছিল, সেটা ভাঙার চেষ্টা করছে আশির, কিন্তু ভাঙতে গেলে অনেক আওয়াজ হবে। দ্রুত অন্য কোনো পথ অবলম্বন করা বুদ্ধি মাথায় চাপল। ব্যালকনি থেকে জাহিদকে ইশারা করছে গাড়ি থেকে একটা চুম্বকের তক্তা নিয়ে আসার জন্য। জাহিদকে ছাড়া হবে না এই কাজ। আশিরের মাথায় যখন যেটা আসে সেটা তখনই না করলে রাতে ঘুমোতে পারে না। এই জন্য রাতেই প্রবলেমটা সলভ করবে। জাহিদ তক্তাটা নিয়ে দড়ি ধরে উপরে উঠে গেল। জাহিদ উপরে গিয়ে কিছুটা হাঁপিয়ে গেল। দড়ি দিয়ে ওঠা কম খাটুনির ব্যাপার না। জাহিদ অস্পষ্টভাবে আশিরকে বলে উঠল, ভাই, এই টিকটা দিয়ে কি করবেন? এই বয়সে হাঁপিয়ে গেলে হবে? বিয়ে করতে হবে তো তোমার। রিল্যাক্স, এটা দিয়ে পাশের বেলকনিতে পার হয়ে যাব। আমার পেছনে আসো। মারাত্মক একটা সময়ে কেউ এত কুল কিভাবে থাকতে পারে? কোনো স্বাভাবিক মানুষ নর্মাল থাকতে পারবে না, শিওর। কিন্তু আশির তো নর্মাল ব্যক্তি না। এই সময় জাহিদের বিয়ের টেনশন করছে আশির। এখন কোনো অযৌক্তিক কথা বাড়িয়ে রাগ ওঠানো যাবে না, তাই সরু গলায় জাহিদ বলল, ওকে আসিফ ভাই। অন্য পাশের ব্যালকনিতে তক্তাটা ফেলে দুজন পার হয়ে গেল। ওই দিকটার দরজা ভেঙে আশির জাহিদ একটা রুমে প্রবেশ করল। রুমের মধ্যে দেখতে পেল ৩টা মেয়ে শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। আশির বিরক্ত হয়ে জাহিদকে বলল, হাস, মেয়েদের হোস্টেল আসলাম নাকি? প্রিন্সিপালে তো কোনো মেয়ে নাই। প্রিন্সিপালে তো কোনো মেয়ে নেই আমার জানা মতে। এত মেয়ে এখানে কেন? আমি যতদূর জানি মেয়েদের নিয়ে ব্যবসা করা হয় ওইখানে। তাছাড়া ঢাকা শহরের প্রিন্সিপাল হয়ে ৪-৫টা দালান করে কেমনে? আশির এইসব একদম ঘৃণা করে। অন্যের সম্মান নিয়ে খেলার অধিকার কারণেই প্রিন্সিপালের কুকীর্তি শুনে আশিরের রাগ পর্যায়ক্রমে বেড়ে গেল। এর একটা বিহিত করা দরকার। এইভাবে চলতে থাকলে দেশে কোনো মেয়ে সেফ থাকবে না। রাগীভাবে জাহিদকে আদেশ দিয়ে আশির বলল, আজ মনে হয় এখান থেকে 2টা ডেড বডি নিয়ে যাওয়া লাগবে। দলের লোকদের ফোন করো, স্পেশালি মৃত্যু ভিলার নরপশুকে। মাস্ট। অলরেডি নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফোন করে দিয়েছি, শীঘ্রই আসছে তারা। সাব্বাস, এ না হলে আমার আগের নির্ভয় জাহিদ। জি ভাই, ভয় পেলে চলবে না। এরকম জড় সন্তানদের মরে যাওয়াই ভালো, দেশ পরিষ্কার হবে।
ভালো কথা বললে বুঝবে না এরা, এদের তাদের ভাষায় বোঝাতে হবে। আশির রুমের ভেতর থেকে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করল। রাতের বেলায় বাসা পুরো অন্ধকার হওয়ার কথা, কিন্তু চারিদিকে লাইটস জ্বালিয়ে রাখা। রাত প্রায় ৩:৩০ বাজে, তবুও বাসায় কোথা থেকে যেন কথা বলার আওয়াজ আসছে। সবাই জেগে আছে কিনা সন্দেহ হচ্ছে আশিরের। জাহিদ পিছে পিছে এসে দেখতে পায় গার্ডগুলো ঘোরাঘুরি করছে। আশির জাহিদ ৫ তলা থেকে সিঁড়ি বেয়ে দোতলাতে এসে সামনে বসা এমন একজন মানুষকে দেখতে পেয়ে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। দোতলার সিঁড়ির সামনের সোফায় বসে আছেন তাশরিফ আহমেদ। গভীর রাতে তাশরিফ আহমেদকে প্রিন্সিপালের সাথে বসে থাকতে দেখে আশির হতভম্ব হয়ে গেল। রাত ৩:৩০-এর সময় এশার বাবা এখানে কি করেন? এটার উত্তর আশির খুঁজে পাচ্ছে না। কেন এসেছেন এত রাতে? জাহিদ বিয়ের দিন উপস্থিত না থাকায় চিনতে পারেনি। পরে আশির এশার বাবার কথা জানালে জাহিদ নিজেও অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ রুম থেকে জিনিসপত্র ভেঙে ফেলার আওয়াজ আসে। জাহিদকে নিয়ে আশির পেছনের একটি রুমে লুকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। রিফাত তার রুমে ভাঙচুর করছে। ভাঙচুরের শব্দে প্রিন্সিপাল লিপু সোফা থেকে উঠে এসে রিফাতের রুমে গিয়ে দেখে তার ছেলে আবার পাগলামি করছে। মাথায় কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে ঘরের আসবাবপত্র ভাঙছে। লিপু গিয়ে তার ছেলেকে আটকাচ্ছে, তবুও থামাতে পারছে না। রিফাত জেদ করে বলল, আমার কাছে এশাকে এনে দাও আব্বু। কথা শুনতে পাওনি তুমি? এশাকে আমার লাগবে, এক্ষুনি এনে দাও ওই মেয়েকে, এক্ষুনি আব্বু। ভুলে যাও ওই মেয়েকে রিফাত। একদিন দেখেই কিভাবে এত পাগলামি করছিস। না আব্বু, এশাকে আমি স্কুল থেকে চিনি, পরে বদলি হয়ে চলে গেলে আজ প্রথম কলেজে দেখলাম। ওই আশির ছেলের জন্য আমি প্রপোজ করতে পারিনি, এখন ওই এশাকে এনে দেবা। তাছাড়া তোমার ছেলের মরা মুখ দেখবা তুমি। রিফাত এমন কথা বলেই হাতে ছুরি ধরে ব্ল্যাকমেল করতে লাগলো। লিপু সব গার্ডকে জোরে ডাকা শুরু করলো। একা কিছুতেই সামলানো সম্ভব না। এত আওয়াজ শুনে তাশরিফ আহমেদ সোফার রুম থেকে বেরিয়ে আসলেন। তাশরিফ আহমেদ রিফাতের রুমে গিয়ে দেখতে পারলেন সব ঘটনা। লিপুর সাথে তাশরিফের আগে থেকে ভালো সম্পর্ক। মেয়েকে কলেজে ভর্তি করানোর জন্য আবার নতুন করে বন্ধুকে পেলেন। রিফাত সকাল থেকে পাগলামো করে যাচ্ছে। ছেলেকে কথা দিয়েছেন এশাকে পুত্রবধূ করে বাসায় আনবেন। লিপু কোনো উপায় না পেয়ে এশার বাবাকে কল দিয়ে এত রাতে বাসায় এনেছেন। ছেলেকে বিকেল পর্যন্ত ঘুমের ওষুধ খাইয়ে চুপ করিয়েছিল লিপু, কিন্তু রাতে ঘুম থেকে উঠে অত্যাচার শুরু করে দিয়েছে। তাশরিফ আহমেদ এর মেয়েকে নিয়ে বড্ড চিন্তা। কলেজের সব ঝামেলা ক্লিয়ার করতে এসেছেন, কিন্তু এসে উনি বিপদে পড়ে গেছেন। রাত 12টার সময় এসে আর বাসায় যেতে পারেনি। অনেকক্ষণ যাবৎ লিপু বিয়ে দেওয়ার জন্য তাল বাহানা করেই যাচ্ছে। এত ভূগোল পড়ানোর পরেও তাশরিফ আহমেদের একটাই কথা যে উনি ওনার মেয়েকে এখন বিয়ে দেবেন না। উনি তো জানতেন না রিফাতের মতো ছেলে তার মেয়ের সাথে বিয়ে করতে চায়। রিফাত তাশরিফ আহমেদকে এদিকে আসতে দেখে ছুরি হাত থেকে রেখে মাটিতে বসে হাত জোর করে অনুরোধের সুরে বলে উঠল, আমাকে আপনার মেয়ে দিয়ে দেন আঙ্কেল, আমি এশাকে ভালো রাখবো, কথা দিলাম। ওর সাথে কিছু কথা আছে, প্লিজ এশাকে এনে দেন। তাশরিফ সাহেব এখন কি বলবেন? এই মুহূর্তে কিছু বুঝছেন না। নিজের আদরের মেয়েকে জেনে বুঝে ময়লা পুকুরে ফেলবেন? জীবনেও না। পৃথিবীর কোনো বাবাই তার মেয়ের খারাপ চায় না। ছেলেটা নিজেকে শেষ করার হুমকি দিয়ে যাচ্ছে, মানে মানসিক রোগী ছেলেটা। লিপু কিভাবে ভাবলো তার পাগল ছেলেকে তাশরিফ নিজের একমাত্র মেয়ে দেবেন? এমনিতেই তার মেয়ে এশার জীবনে অনেক প্রবলেম। ভালোভাবেই মানা করা উচিত, যেহেতু সিচুয়েশনটা অন্যদিকে যাচ্ছে। নম্র ভাষায় তাশরিফ আহমেদ বললেন, দেখো বাবা, তোমরা এখনও অনেক ছোট মানুষ। এসব বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করলে দেখবা একদিন ভালো মেয়ে পাবে তুমি। রিফাত এমন কথা শুনে মাটি থেকে উঠে বিছানায় রাখা গুলি হাতে নিয়ে তাশরিফ সাহেবের মাথার উপর তাক করল। শয়তানি হাসি দিয়ে রিফাত বলল, এতক্ষণ ভালোভাবে বলছিলাম, শুনলি না তো। এখন তুই মর, তারপর তোর মেয়েকে তুলে এনে আমার কাছে রাখবো, দেখি আমাকে কে আটকায়। তোর মেয়ে কি ভালো নাকি যে আমাকে ভালো মেয়ে খুঁজতে বলছিস? যত খারাপই হোক, তোর মেয়েকেই আমার লাগবে। তাশরিফ সাহেবের চূড়ান্তভাবে মেজাজ খারাপ হয়ে গেল। তার মেয়েকে খারাপ বলার সাহস কিভাবে হয়? ছেলেটার উপর অত্যাধিক রাগ বেড়ে গেল। দুনিয়ার সব কিছু সহ্য করতে পারেন তাশরিফ আহমেদ, কিন্তু নিজের আদরের মেয়ের ব্যাপারে একটা শব্দ শুনতে পারেন না। তাবেহা আহমেদ ঈশার মা যখন বকা দিতে ধরেন তখনও বাধা দেন। ছোট থেকে অনেক আদর যত্নে বড় করেছেন ওনার মেয়েকে।
এশা ওনার মেয়ে বলে বলছেন না। তাশরিফ আহমেদ নিজের মেয়ের সাহসিকতায় প্রাউড ফিল করেন। অন্য কোনো মেয়ে হলে এত বছরে নিজেকে হারিয়ে ফেলতো। তাশরিফের বুঝতে আর বাকি নেই তার মেয়ের উপরে খারাপ নজর পড়ে গেছে। সামনে গুলির ডাক, মানে মৃত্যুকে দেখেও নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে রিফাতের হাতের গুলি হাত দিয়ে ধরে রাগান্বিত হয়ে বললেন, এসব বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করলে দেখবা একদিন ভালো মেয়ে পাবে তুমি। আমার মেয়ের ব্যাপারে একটা খারাপ কথা বললে তোমার খবর আসে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কি বলছো? আমার বাসা হলে তোমাকে মাটিতে পুঁতে ফেলতাম। আমার মেয়ের কোনো বাজারের পণ্য না আছে তুমি চাইলে আর আমি তোমাকে দিয়ে দিলাম। আমার মেয়ের থেকে দূরে থাকবা, তাছাড়া তোমার জীবন কেড়ে নিতে আমি দুইবার ভাববো না। আশির এইসব শুনে হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগের বশে হাতের রগগুলো ফুলে বের হয়ে আছে, মুখের চোয়াল শক্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। আশিরের জানের উপরে চোখ দেওয়ার শাস্তি অনেক ভয়াবহ হতে চলেছে। রিফাতকে এমন মৃত্যু দেবে যে জন্মের জন্য বিয়ের স্বাদ মিটিয়ে যাবে। জাহিদ পাশে দাঁড়িয়ে আশিরকে দেখেই যাচ্ছে। আশিরের রূপ অধিকতর ভয়ানক রূপে ধারণ হচ্ছে। আজ সব কয়টাকে জ্যান্ত রাখবে না আশির। তাশরিফ আহমেদ হুমকি দিয়ে গেট দিয়ে বের হয়ে গেলেন। আর পেছন দিক থেকে সেই সময় মিত্রভিলার নরপশু যে মানুষকে ভয়াবহভাবে হত্যা করে সেসহ আরও লোক বাসার দল বেঁধে প্রবেশ করল। আশির এতক্ষণ তাশরিফ আহমেদের বাসা থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তাশরিফ আহমেদের চলে যাওয়ার দিকে আশির আহান চৌধুরী তাকিয়ে রহস্যময় হাসি দিল। আশির তার না হওয়া শ্বশুরকে দেখে ইমপ্রেস হয়ে গেল। যাক, এখন শ্বশুর জামাইয়ের মাঝে খেলা জমবে, এটা ভেবেই আশিরের মনটা প্রফুল্ল হয়ে গেল। জাহিদ এসে পোলাপানদের হাত থেকে রিভলভার নিয়ে ডিরেকশন দিল, যে কোনো দিক থেকে আক্রমণ করবে। তখনই প্রিন্সিপাল লিপু বুঝতে পেরেছেন তার ছেলে অনেক রাগ করে আছে। রিফাতকে সান্ত্বনা না দিলে নিজের ক্ষতি করে ফেলবে। লিপুর একটা ছেলে, রিফাত হওয়ার কারণে খুব ভালোবাসেন। সব কিছু বলার আগে চোখের সামনে এনে হাজির করেন। লিপু তার ছেলে রিফাতকে উৎসাহ করার জন্য বলল, আরে টেনশন করিস না, ওই তাসিফ তার মেয়েকে না দিলে তো কি হয়েছে, আমি তোকে এনে দেব। তোর একমাত্র ছেলে বিয়েতে আমাকে দাও দিবি না লিপু? রুমের সামনের দিক থেকে এমন একটা আতঙ্কিত কণ্ঠ ভেসে আসলো প্রিন্সিপালের কানে। কর্ণনালীতে পৌঁছতেই রিফাত, প্রিন্সিপাল, লিপু তাকিয়ে দেখে একটা চেনা চেহারা। তাদের মুখের অবস্থা করুণ হয়ে গেল। এই সময় গভীর রাতে কিভাবে বাসায় প্রবেশ করলো এটা বুঝে উঠতে পারছে না। শত শত সিকিউরিটি গার্ড থাকার পরেও আশির বাসায় চলে আসলো। এখন তাদের কেউ বাঁচাতে পারবে না। হুঙ্কার দিয়ে কথা বলা সামনের মানুষটা আর কেউ না, আশির আহান চৌধুরী। সব পোলাপাইনদের একসঙ্গে করে বাসায় হামলা দিয়েছে। আশিরকে দেখে কলেজের মাইরের কথা মনে পড়ে গেল। এখনও মাইর খেয়ে রিফাতের গায়ের ব্যথা যেন কমেইনি। তখনই রিফাত ভয়ে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু দৌড়ে বেশি দূর যেতে পারল না। তার আগেই আশিরের লোক একসাথে রিফাতকে চারদিক দিয়ে ঘিরে ধরল। আশির স্টাইল করে হেঁটে রিফাতের কাছে গিয়ে সজোরে গালে থাপ্পড় দিয়ে বসল। রিফাত থাপ্পড় খেয়ে নিচে লুটিয়ে পড়ল। মুহূর্তেই রিফাতের গাল বেয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। থাপ্পড়টি অসাবধানতায় দেওয়ার কারণে রিফাতের কানের লতি থেকে রক্তগুলো গাল বেয়ে পড়ছে। আশির আহান চৌধুরী মাটি থেকে রিফাতের কলার ধরে উপর দিকে এনে পরপর 3টা লাথি দিল। রিফাত অনেক দূরে ছিটে গিয়ে নিচে ধপাস করে পড়ল। মুহূর্তে রিফাতের অবস্থা করুণতর হয়ে গেল। প্রিন্সিপাল লিপু নিজের ছেলেকে এমতা অবস্থায় দেখে ঘাবড়ে গেল। ছেলেকে বাঁচানোর জন্য লিপু দৌড়ে গিয়ে তাগাদি দিতে গিয়ে ব্যর্থ হচ্ছে, তবুও আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। আশির প্যান্টের পকেট থেকে গুলি বের করে রিফাতের মাথায় ধরে হুঙ্কার দিয়ে বলে উঠল, খুব বিয়ে কোনো শখ জেগেছে না তোর? দুনিয়াতে আর কোনো মেয়ে পেলি না? আমার এসের উপর নজর দিস? কোন সাহসে? একবার ছেড়ে দিয়েছি বলে কি এবারও ছেড়ে দেব? তুই এটা ভাবলি কিভাবে? রিফাত কানে যেন কিছুই শুনতে পারছে না। মাথা অবধি কথা পৌঁছচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। চোখ মুখ লাল রক্তে বর্ণিত হয়ে গেছে। গায়ে পরিধান করা শার্টে লাল রক্তের বন্যা বয়ে গেছে। এক চোখ দিয়ে নিতান্তই ছানি পড়ে বন্ধ হয়ে গেছে। রিফাতের শরীর দাঁড়িয়ে থাকার ব্যালেন্স পাচ্ছে না। গা মাথা গুলিয়ে আসে। কথার জবাব দেওয়ার শক্তি পাচ্ছে না। লিপু নিচে বসে আশিরের পা জোড়া ধরে অনুরোধ করে বলল, আমার ছেলেকে ছেড়ে দিন প্লিজ ভাই, এই মেয়েকে ভুলে যাবে, আমি কথা দিচ্ছি। লিপুর পা ধরে রাখা হাত ঝ্যাংটা দিয়ে আশির বলল, তোর মতো জাহাজের কথার দাম আছে নাকি? এসাকে তুলে এনে তোর ছেলের সাথে বিয়ে দিবি, তাই না?
আমি থাকতে এটা কোনোদিনও পসিবল না। ভাই প্লিজ, ভুল হয়ে গেছে, আমাদের লাশবারের মতো ছেড়ে দিন। আশির পাশে দাঁড়িয়ে জাহিদকে চুপচাপ থাকতে দেখে রেগে গেল। আশির জাহিদকে উদ্দেশ্য করে বলল, কি হলো? হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে কোনো জাহিদ? হাতে রিভলভার আছে না? চালিয়ে দাও মাথায় গুলি। এদের ব্যাকপ্যাক শুনতে মোচাচ্ছে না আর। আশিরের আদেশ পেয়ে জাহিদ পরক্ষণেই লিপুর মাথায় রিভলভার তাক করে শুট করে দেয়। তৎক্ষণাৎ প্রিন্সিপাল লিপুর মাথার রক্ত দিয়ে বাসার পুরো ফ্লোর লাল রক্তবর্ণ ধারণ করে। রিভলভারের এত ভয়াবহ আওয়াজ এ পুরো বাড়ি কেঁপে ওঠে। কোনো রকমের সুযোগ না দিয়ে আশিরের হাতে থাকা গুলি দিয়ে রিফাতকে তাক করে মেরে ফেলল। নরপশু এসে গলায় ছুরি দিয়ে কেটে দেয়। বাসার চারপাশে শুধু জঙ্গল, মানুষের আনাগোনা খুবই কম। এখন প্রায় ভোর 5টা বেজে গেছে। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে মাফিয়া দলের লোক এক সিরিয়ালে লাশগুলো সাইডে রাখে। তারপর নরপশু এসে লাশগুলো কয়েকটা পিস করে প্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাস্তায় পুড়ে ফেলল। ভোর 6টায় চারিদিকে কোনো আওয়াজ নেই। ঘন অন্ধকারাচ্ছন্ন বেলা ফুরিয়ে সূর্যাস্তের দিগন্তে পৌঁছানোর শেষ প্রহর। বাসায় পরপর 2-3টা রিভলভার চালানোর আওয়াজ শুনে কাকপক্ষী গাছের ডাল থেকে উড়ে আকাশে পাড়ি জমিয়েছে। যে বাসার মাঝে এতক্ষণ যাবৎ হইহুল্লোড় চলছিল, এখন যেন সব নিস্তব্ধ হয়ে গেছে। বস্তায় পুড়ে কিছু একটা নিয়ে 16-17 জন পোলাপাইন হেঁচড়িয়ে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। জাহিদ সামনে এগিয়ে গাড়ির বুট খুলে দিলে লাশগুলো এক এক করে রাখলো। মানুষের আনাগোনা খুব কম এখন, তাই অতি শীঘ্রই ডেড বডিগুলো নির্দিষ্ট জায়গায় রেখে আসবে। এক সিরিয়ালে 3টা গাড়ি হাই স্পিডে বাসা থেকে প্রস্থান করলো। তাদের যাওয়ার পর বাসার একটি দেয়ালের পাশে লুকিয়ে আছে এমন কাউকে দেখা গেল। এতক্ষণ সেই লোকটা লুকিয়ে সব দেখছে। বলা চলে হুমকির সম্মুখীন হতে বেশি দেরি নেই। চৌধুরী মহলে এমন নিউজ খবর টেলিভিশনে দেখে রাহিম চৌধুরী সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার মাথা কাজ করছে না। এক রাতের মধ্যে কি এমন হলো? রাহিম চৌধুরী প্রিন্সিপালকে আগে থেকে চিনেন। রাহিম চৌধুরী হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন, তাই মঞ্জুরি চৌধুরীকে আগ বাড়িয়ে ডাকলেন। রান্নাঘরে মঞ্জুরি সকালের খাবারের ব্যবস্থা করছেন। স্বামীর ডাক শুনে দৌড়ে চলে এসে বললেন, কিছু লাগবে আপনার? তোমার ছেলে কাল রাতে যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল, ফোন দিয়ে শুনেছিলে কিছু? না তো, ফোন দেওয়া হয়নি। সেটা দিবে কেন? মা হওয়ার কর্তব্য কোনোদিন পালন করেছিলে নাকি? ছেলেকে ছেড়ে দিয়েই এমন বকাটে বানিয়েছ তুমি। নিজের জীবন নিয়ে মগ্ন থাকো। আমি বুঝি সময় নেই তোমার। কেমন মা তুমি মঞ্জুরি, সেটাই বুঝতে পারিনি আমি। এমন তিক্ততায় ভরা কথা শুনে মঞ্জুরির মনে দাগ পড়ে গেল। রাহিম চৌধুরী ওনার মাতৃত্বের উপর প্রশ্ন তুলেছেন কিভাবে? নিজের কথা যদি চিন্তা করতেন তবে কবে সংসার ত্যাগ করে বনবাসে চলে যেতেন। উনি নিজে বাবা হয়ে কোনো কর্তব্য পালন করেছেন? শুধু মায়ের দায়িত্ব সন্তানকে মানুষ করার, বাবার দায়িত্ব কি শুধু টাকা ইনকাম করা পর্যন্তই? নিজে আগে যেমন ছিলেন তেমনই তো ছেলে হয়েছে। বাপকা বেটা, এটা প্রমাণ করা লাগবে তো। ছোটবেলায় যখন আশিরের বাবা মায়ের খুব দরকার পড়ত, তখন বেশিরভাগ সময় তাদের ঝগড়া ঝামেলা দেখতে হতো। কখনো আশির তার বাবা মাকে নর্মালভাবে একসাথে বাকি পরিবারের মতো থাকতে দেখেনি। এইসব অল্প বয়সে আশিরের মাথায় মেন্টাল প্রেশার ফেলতো। এক পর্যায়ে আশির একাকিত্ব ফিল করতে শুরু করলো। সেই সময় কারো প্রয়োজন পড়েনি, একাই এক বাসায় থাকতো। ধীরে ধীরে সময়ের সাথে আশির পরিবর্তন হয়ে গেল। একরোখা গম্ভীর, রাগী, নির্দয় একটি ছেলে। তার মনে কোনো ফিলিংস নেই। পাশার একটা ছেলে হয়ে গেছে। মঞ্জুরি দমে গেলেন না, বরং রাহিম চৌধুরীকে বললেন, আমি যেহেতু মা হতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আপনি না হয়ে আমাকে বাবা হয়ে দেখেন। ছেলেকে ফোন দিয়ে বাসায় এনে বেঁধে রাখেন, যেটা ছোটবেলায় করতে ভুলে গিয়েছিলেন। এমন বেপরোয়া ছেলে আমার লাগবে না। তোমার ছেলের কুকীর্তি নিউজে দেখাচ্ছে, দেখো। রাহিম চৌধুরী বলেই টেলিভিশন অন করলেন। খবরটা শুনে মঞ্জুরি কোনো ভ্রুক্ষেপ করলেন না, চুপচাপ রান্নাঘরে চলে যেতে নিলে রাহিম বলে উঠলেন, তোমার ছেলের নাকি আগামীকাল কলেজে প্রিন্সিপালের ছেলের সাথে ঝামেলা হয়েছে। সামান্য একটা কারণে খুন করতে হবে কেন? আমার ছেলে এমনটা করতে পারে না। দুনিয়ার যত ক্রাইম হয় সবগুলোতে আমার বাপজানের দোষ দেওয়া আপনি বন্ধ করেন। রান্নাঘরে অনেক কাজ আছে, দয়া করে আর ডাকবেন না। নিজের ছেলেকে অনেক বেশি ভালোবাসে মঞ্জুরি। এমনকি দুনিয়ার সব মা এমনই। 19 বছর ধরে কিছুতেই বিশ্বাস করাতে সক্ষম হতে পারেননি। রাহিম বাবা হিসেবে আশিরের সবটাই অজানা নয়।
আশি যা ইচ্ছা করুক, এখন আর কোনো বাধা দিবেন না। যে ছেলে নিজের বাবা মাকে মানে না তার থেকে কথা শুনবে আশা করা বোকামি। রাহিম চৌধুরী দীর্ঘশ্বাস ত্যাগ করে টিভি অফ করে অফিসের কাজে বেরিয়ে পড়লেন। অন্যদিকে আহমেদ ভবনে সব মেয়েরা দাঁত ব্রাশ করতে ব্যস্ত, কারণ দেরিতে ঘুম থেকে উঠেছে সবাই। তাবেহা আহমেদ আর ফারজানা রান্নাঘর থেকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখছেন। দোতলা থেকে বাসার কেউ নিচে নামেনি। রাত থেকে তাশরিফ আহমেদ এখনও বাসায় ফেরেননি। এটা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন তাবেহা আহমেদ। রাত 12টায় প্রিন্সিপাল ফোন দিলে সোজা গাড়ি নিয়ে তাশরিফ বেরিয়ে পড়েন। সকাল পর্যন্ত স্বামীর চিন্তায় তাবেহা ঘুমাননি। চোখগুলো ঘুমে লাল হয়ে আছে। সকাল 9টা বাজে ঘড়িতে, তবুও তাশরিফের কোনো খোঁজ নেই। কোথায় গেছেন, কিভাবে খবর নেবেন বুঝছেন না। ওনার ছেলে ফাহিম অফিসের জন্য রুম থেকে বের হলে পুরো ঘটনা বলবেন। তাবেহা তার বাচ্চা মেয়েদের টেনশন দিতে চান না, তাই চুপ করে এতক্ষণ বসে আছেন। ফারজানার কেমন যেন অন্যমনস্ক লাগছে তার শাশুড়ি মাকে। ফারজানা কিছুক্ষণ ডাকলো, কিন্তু তাবেহার কোনো সাড়া শব্দ নেই। কোনো উপায় না পেয়ে ফারজানা শাশুড়ি মাকে হাত দিয়ে ঝাঁকালো। তাবেহা নিজের সজ্ঞানে ফিরে আসলেন। আপনাকে অন্যমনস্ক লাগছে কেন মা? কিছু হয়েছে? না মা, তেমন কিছু না। তুমি ওপরে গিয়ে বরং সবাইকে খেতে ডাকো। ফাহিম ঘুম থেকে উঠেছে কিনা দেখো। আচ্ছা মা, দেখছি। ফারিহা, সিমি আর এশা মিলে ঠিক করলো আজকেও কলেজে যাবে না। কোনো না কোনো বাহানা করে আজকের দিনটা তারা ছুটি খাবে। প্রতিদিন কলেজে যাওয়াটা বোরিং, যেখানে ঠিকমতো ক্লাসই হচ্ছে না। নতুন বছরে হয়তো এমনই আড্ডা দিয়ে ক্লাস কেটে যায়। কতদিন হয়েছে ফ্যামিলির সাথে বসে সারাদিন কাটানো হয় না। সিমি ঠিক করলো জ্বর আসার ড্রামা করবে, আর সবাই তার সেবা করার জন্য কলেজে যাবে না। একসাথে সবাই অসুস্থ হয়ে গেলে সন্দেহ করবে। যেই ভাবা সেই কাজ। ক্ষণস্থায়ী জ্বর আসার জন্য রসুনের ব্যবস্থা করতে হবে। ফারিহা এখন রসুন আনার জন্য রোমের বাহিরে পা দিতেই ফারজানা ভাবি চলে আসলো। ফারিহাকে চুপ থাকতে বলে এশা আর সিমির প্ল্যান দরজার বাহিরে দাঁড়িয়ে শুনছে। এশা? ফারজানার ডাক শুনে সিমি এশা রুমের দরজায় ঘুরে তাকালো। হায়, ফারজানা ভাবি সব শুনে ফেলেছে হয়তো। এখন পরাচোর ভাববে তাদের নতুন বউ। ভাবলে ভাবুক, তাতে কি। নিজের ভাবি হয়ে ননদকে পুরোটুকু চেনা উচিত, এতে সম্পর্ক আরও গাঢ় হয়। ভাবি, আপনি কি সব শুনে ফেলেছেন? কি সব বুদ্ধি করো তোমরা, বাপরে। আমাদের ডিজিটাল বুদ্ধি বলে কথা, কাউকে যেন বলেন না ভাবি প্লিজ। হ্যাঁ ভাবি, এইসব জানলে আমাদের খবর হয়ে যাবে। প্রথমে তো আমাকে খবর পড়বে, কারণ জ্বর হওয়ার ব্যক্তিটা আমি। আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের ভাবি পরে, আগে বোন হতে চাই। তোমরা যে আমাকে ভাবির থেকে বেশি কিছু ভাবো না, এটা আজ বুঝতে পারলাম। সরি ভাবি, এভাবে বলতে চাইনি আমরা। আপনাকে অনেক ভালোবাসি ভাবি। 4টা না 5টা না, আমার একটা মাত্র ভাইয়ের বউ। এখন আসেন, বোন হিসেবে আমাদের প্ল্যানে সামিল হন। ওকে আমার দুষ্টু ননদনীগুলো, কলেজ যেতে হবে না তোমাদের। চলো নিচে, মা খাবার টেবিলে তোমাদের ডাকছে। সিঁড়ি দিয়ে সবাই নিচে নামছে, আর ফাহিম এসে এশার মাথায় কি যেন সাপের মতো আকৃতি জিনিস ফেলে দিল। মাথায় কিছু একটা অনুভব করতে ভয়ে এশা চিৎকার দিয়ে উঠল। এশার পাশে ফারিয়া, সিমি, সাইমা সহ ভয় পেয়ে গেল। চিৎকার দিয়ে সবাই নিচে ভো দৌড় দিল। ফারিহার হাতে সাপ দিয়ে এশা পালিয়ে আসলো। ফারিয়া আবার সিমির মাথায় সাপ দিয়ে আ আ আ বলে নিচে এসে বাড়ির মাথায় তুলে নিল। বাসার সবার চেঁচামেচি শুনে ফুপিমণি, আম্মু সহ দাদি এগিয়ে আসলো। হাতে নিয়ে দেখে বোঝা গেল এটা নকল প্লাস্টিকের সাপ। এতক্ষণ প্লাস্টিকের সাপ দেখে ভয় পাচ্ছিল সবাই। ছিছি। ফারজানা ফাহিমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ফারজানা ভালো করেই দেখেছে এটা ফাহিমের কাজ। এত বড় একটা ছেলে আর তার কাজ দেখলে মনে হয় শিশু। এই বড় বাচ্চার প্রেমে পড়েছে ফারজানা, ভাবতেই অবাক লাগে। ফাহিমের দিকে ফারজানা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে ফাহিম আস্তে করে সবার আড়ালে বলে উঠল, কি গো সোনা পাখি, এইভাবে তাকিয়ে আছো কেন? আদর লাগবে নাকি তোমার? ফাহিমের মুখে এমন কথা শুনে ফারজানার রাগ বেড়ে গেল। এই সিরিয়াস মুহূর্তে ফাহিমের আদরের কথা মনে পড়ছে। ফাহিমকে ধরে 2-3টা থাপ্পড় দেওয়া উচিত। ফাহুল কথা বলতে খুব পারে, এই নাকি আবার বিবাহিত পুরুষ। ফারজানা তেতে উঠে বলল, একদম চুপ বেয়াদব। অফিস যাওয়া বাদ দিয়ে দুষ্টুমি করতে দাও তাকে। এই এত বড় হয়েছো, একটু ম্যাচুরড হয়। তা না, সে পিচ্ছিদের পেছনে পড়ে থাকে সব সময়।
ও মা, বউদের মতো আচরণ করে শিখে গেছো দেখছি। আচ্ছা শোনাবো, ট্রাই করব। আপনি যখন বললেন, আমি কি আপনার কথা ফেলতে পারি বলুন? যত সব ঢং। ফারজানা ভেঙচি কেটে সাইডে চলে গেল। তাবিহা আহমেদ এমনিতেই টেনশনে আছেন, তার উপর বাসার বাচ্চাদের হইচই আর সহ্য করতে পারছেন না। তাবিহার মাথা ভনভন করছে ওনার স্বামীর দুশ্চিন্তায়। সবার মজার মাঝেই কেউ খেয়াল করেনি যে বাসায় কোনো একটা ফ্যামিলি মেম্বার মিসিং। রাগীভাবে এসা বলল, এই প্লাস্টিকের সাপ মাথায় কে ফেলেছে? ভাইয়া তোমাকে তো আমি, দাঁড়াও। এসা বলেই জগ ভর্তি পানি নিয়ে ফাহিমের পিছে দৌড়ানো শুরু করে দিল। অফিস যাওয়া আজকে আর হবে না। সবাই পাগলের মতো বাসার ড্রয়িং রুমে ছোটাছুটি করতে লাগলো। সব কাজের মিলে জগের সম্পূর্ণ পানি দিয়ে ফাহিমকে আজ গোসল করাবে। ফারজানা তাদের পেছনে আটকাতে গেল। বড়রা চুপ করে সব দেখে যাচ্ছে। অপর পাশে তাবেহা আহমেদের রাগ তীব্রতার বাড়তে লাগলো। ফারিহা, সিমি, সাইমা চারদিক দিয়ে ফাহিম ভাইয়ার পালানোর পথ বন্ধ করে দিল। এসা হাতে জগ ভর্তি পানি নিয়ে ফাহিমের মাথায় দিয়ে দিল। ফারজানা এসে খিলখিলিয়ে হাসে নিজের স্বামীকে ভেজা বিড়াল অবস্থায় দেখে। ফাহিমের মাথা ভিজলেও শার্ট ভিজতে সক্ষম হয়নি। অফিসে যাওয়ার জন্য রেডি হতেই এমন ষড়যন্ত্র হয়ে যাবে এটা বুঝতে পারেনি। ফাহিম রাগে এশার কান মুচকি দিয়ে গসগস করে বলল, এই শয়তান বেটি, তুই মাথায় পানি ঢেলে দিলি কেন? আমি অফিস যাচ্ছি দেখছিস না? কান ছাড় বান্দর। ভাবি দেখো, তোমার দামড়া বড় আমার কান ছিঁড়ে ফেললো। ছাড়াতে ছাড়াতে ফারজানা তেতে বলল, ফাহিম কান ছাড়ো। পিচ্চিদের মতো তুমিও এমন করলে চলবে বলো? আর এশা ভুল কি করেছে? তুমি নিজেই বেশি বেশি করছো। আসছে ননদের কোন গান গাইতে। এতক্ষণ কি করে হাসতেছিলা কেন? তোমার উচিত স্বামীর পক্ষ নেয়া। তোমাকে পরে দেখে নি পাবি ফারজানা। নিজেই প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখালো, সেটার কিছু না। আমি করলেই দোষ, তাই না? আমার সাথে এমন করলে তোর শোধ আমি তুলবই। আর আমার ভাবিকে খবরদার হুমকি দিবি না। ভাই এসার কান ছাড়। ফাহিম মুখ গোমরা করে এশার কান ছেড়ে দিল। কেউ ফাহিমের পক্ষে না, সবাই এশার হয়ে সাফাই গাচ্ছে। বেচারা ফাহিম মাইনকার চিপায় পড়ে গেছে। নিজের একটা প্রেমিকা ছিল, সেও বাড়ির বউ হয়ে পর হয়ে গেছে। নিজের বরের থেকে ননদ বেশি ইম্পর্টেন্ট। সবার চিল্লাপাল্লা শুনে জমেলা বেগম আহমেদ এগিয়ে এসে ফাহিমকে সবার থেকে বাঁচিয়ে নিয়ে বলল, সর সেরিরা, আমার নাতিরে একলা পাইয়া তোরা যা শুরু করছস সেইটা কিন্তু ঠিক হইতাছে না। তোরা কি ভাবছস আমার নাতির কেউ নাই? আমার নাতিরে জ্বালাতন করলি সব কয়টারে হাত পাওয়া উপড়ায় ফেলমু। দাদি, তুমি ছাড়া আমাকে এই বাসায় কেউ ভালোবাসে না। এদের বিরুদ্ধে কেসটা তোমার হাতে সঁপে দিলাম। আশা করি তোমার আদালতে এদের শাস্তি দিয়ে আমার বিচার হবে। আহারে কি জনদরদি, সব দোষ তোমার নাতির। আগে ফাহিম ভাইয়ের বিচার চাই। আমাদের ভয় দেখানোর মানে কি? হ্যাঁ, জমেলা বেগম তার একমাত্র নাতিকে খুব ভালোবাসেন, চোখের আড়াল হতে দেন না। ফাহিমের বিয়ের সময় একদম যাচাই করে ফারজানাকে বউ করে আনেন। প্রথমে রাজি না থাকলেও সবাই মিলে বোঝালে বিয়ের পক্ষ নেয়। ফারজানা আর ফাহিমের লাভ ম্যারেজ হলেও বাসার কেউ জানে না। এশা ফাহিমের বোন হিসেবে ভাবির এত প্রশংসা করেছে যে বাসার বড়রা তার দ্বিমত করেনি। হুট করে মেয়ে দেখেই পছন্দ হয়ে যায়। প্রমাণ এখন সবার সামনে ফারজানা বাড়ির বউ হিসেবে যোগ্য পাত্রী ছিল। সবার সাথে কি সুন্দর মিশে গেছে কদিনে। ঝগড়া খুনসুটির মাঝেই সবাইকে আপন করে নিয়েছে। বাসার সবার হই হুল্লোড় সরিয়ে তাবিহা আহমেদ রেগে গেলেন। উনি ছেলেকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছিলেন, আর সবাই নিজ নিজ মশকরায় ব্যস্ত। প্রতিদিন তাবিহা নিজেই বাচ্চাদের খুনসুটি এনজয় করেন, কিন্তু আজকে ওনার সব কিছু একদম অসহ্য লাগছে। তাবিহা আহমেদ কোনো উপায় না পেয়ে রেগে চিৎকার দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, একদম চুপ সবাই। সকাল সকাল কি শুরু করেছিস তোরা? ঈশা, সিমি, ফারিয়া, কলেজে যা তোরা, যে যার কাজে গিয়ে আমাকে ধন্য করো। সব সময় চেঁচামেচি ভালো লাগে না। ফাহিম, তোমার সাথে কথা আছে, এক্ষুনি ড্রয়িং রুমে আসো। তাবিহা বেগম বলেই চলে গেলেন। তাবিহাকে কখনো তীক্ষ্ণ মুখে কথা বলতে দেখেনি, দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে। হাসি খুশি মানুষ এমনভাবে কথা বললে খটকা লাগবে স্বাভাবিক। হঠাৎ কি হলো কেউ বুঝতে পারছে না। ফাহিমের সাথে আলাদা কি কথা বলবে সেটাই ভাবছে সবাই। তাবিহা ড্রয়িং রুমে গিয়ে টেলিভিশন অন করে বসে পড়লেন। ফাহিম মাথাটা মুছে মায়ের কাছে চলে গেল। মায়ের মুখ মলিন হয়ে যাওয়া দেখে খারাপ লাগলো। ফাহিম গিয়ে মায়ের পায়ের নিচে বসে বলল,
আম্মু, তোমার শরীর ঠিক আছে তো? কি বলবো বলো? তাবেহা ছেলের ডাকে আরও দুর্বল হয়ে পড়লেন। কিভাবে বলবে তার বাবা এখনও বাসায় আসেনি, কল করে পাচ্ছে না, তাশরিফের ফোন বন্ধ দেখাচ্ছে। তাবেহার দুশ্চিন্তা হচ্ছে তাশরিফের কিছু হয়ে যায়নি তো। চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। ছেলের হাত ধরে তাবেহা বলতে যাচ্ছেন, এমন সময় টেলিভিশনে এমন নিউজ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। ব্রেকিং নিউজে দেখাচ্ছে সাংবাদিকগুলো বাসার সব ফুটেজগুলো টেলিভিশনে দেখাচ্ছে, সব এক এক করে পুলিশকে জেরা করছে। পুলিশ থেকে সাংবাদিক জানতে পারে মার্ডার হওয়ার জায়গায় অনেক চেষ্টা করেছিল কোনো প্রমাণ না রাখার, কিন্তু বৃথা হয়েছে। তাবেয়া আহমেদ অদ্ভুত নিউজ শুনে থমকে গেলেন। তাশরিফ রাতে প্রিন্সিপালের বাসাতেই গিয়েছিলেন, আর সেই রাতেই খুন হয়ে গেছে মানিকে। তাশরিফের তাদের মতো খারাপ অবস্থা হয়নি তো? মারা যাওয়ার কথা তাবেহার মাথাতে আসতেই একটা শক্ট লাগলো। তাশরিফের চিন্তায় তাবেহার শরীর অধিকতর খারাপ হতে লাগলো। ফাহিম নিউজ শুনে কিছুটা থতমত খেয়ে গেল। সে তো আর জানে না তার বাবা খুন হওয়া জায়গায় রাতভর ছিল। ফাহিম তার মায়ের দিকে তাকিয়ে আছে কি হয়েছে জানার জন্য। মুখটা ভয়ে চুপসে গেছে তাবেহার। মাথা কাজ করছে না। মায়ের হাই প্রেশার সম্পর্কে অবগত, আবার শরীর খারাপ হয়ে যায়নি তো? তাবেহা আহমেদ চুপ করে না থাকতে পেরে হাউমাউ করে কেঁদে উঠলেন। এমন কান্নারত মায়ের অবস্থা আর দেখতে পারছে না ফাহিম। তাবেহা আহমেদ জোরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তোমার আব্বুর কিছু একটা হয়েছে, আমাকে ফিরিয়ে এনে দে ফাহিম। রাত থেকে তাশরিফ বাসায় আসেনি, কল দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ফাহিমের কর্ণনালীতে পৌঁছতেই বাবা রাত থেকে বাসায় নেই শুনে হতভম্ব হয়ে গেল। আম্মুর চিৎকার শুনে বাসার সবাই ড্রয়িং রুমে চলে আসলো। আম্মুকে এমন অবস্থায় দেখে এশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। এশা আম্মুকে কখনো এমন বাচ্চাদের মতো কাঁদতে দেখেনি। বাসার সবাই চিন্তিত হয়ে পড়ল। আম্মুর কথা ঠিকমতো বোঝার জন্য ফাহিম চিন্তিত হয়ে প্রশ্ন করল, মানে বাবা রাত থেকে কোথায় আছে? আসেনি কেন? এখনো সম্পূর্ণ বলো আম্মু। অপর পাশ থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ফাহিমের কথায় তাবেহার কোনো উত্তর নেই। তাবেহা চুপ করে মেয়ের বুকে শুয়ে আছেন। পেছন থেকে সবাই তাড়া দিচ্ছে, কিন্তু সারা শব্দ নেই। এশা আম্মুকে বুক থেকে সযত্নে মাথা তুলে দেখে অজ্ঞান হয়ে গেছে। এতক্ষণ এশা চুপ ছিল, পরক্ষণে জোরে কান্না করে দিল। আম্মু, কি হয়েছে তোমার? উঠো আম্মু, বলো আমায় কোথায় কষ্ট হচ্ছে। তোমার মেয়ে চলে এসেছে তো? ফাহিম আর কিছু না বলে মাকে পাজা কোলে নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল। প্রেশার হাই হয়ে যাওয়ার জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে। পেছন থেকে সিমি, ফারিহা, ফারজানা, সাইমা কান্না করে যাচ্ছে। রুমে শুইয়ে দিয়ে ফাহিম আম্মুর হাত ম্যাসেজ করছে। এশা মায়ের হাত ধরে ভাইকে কান্না জড়িত গলায় বলে উঠল, কি হয়েছে আম্মুর? ভাইয়া, আম্মু কথা বলছে না কেন? কথা বলতে বলো আমার সাথে, ভালো লাগছে না আমার। আব্বু কোথায় ভাইয়া? মেয়েরা একটু বেশি নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। আম্মুর এমন অবস্থা দেখে মেয়ে কিভাবে চুপ থাকতে পারে? কিছুক্ষণের মধ্যে এশার অবস্থা খারাপ হয়ে গেছে। ফাহিম কিভাবে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। ফাহিম এর মনের মাঝে যে ঝড় উঠে গেছে সেটা কাউকে দেখাতে পারছে না। ছেলেদের নাকি কান্না করতে নেই। এক আব্বুর চিন্তা, তার উপর আম্মুর শরীর খারাপ। নিজেকে গুছিয়ে নিয়ে ফাহিম এশার মাথায় হাত রেখে বলল, কিছু হয়নি বাচ্চা, আমার ফোন নিয়ে আয়, ডক্টরকে কল দিব। আব্বু চলে আসবে, বাইরে গেছে। তুই শান্ত হ কেমন, ভেঙে পড়ে যাবে না। কিছুক্ষণের মধ্যে আহমেদ ভবনে ডাক্তার চলে আসলো। তাবেহা আহমেদ বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। বোনেরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাবেহার কি হয়েছে সেটা শোনার অপেক্ষায় আছে। জামেলা বেগম থুক্কু বুড়ি নিজে টেনশনে পড়ে গেছে। মনের গহীন থেকে তার বৌমাকে ভালোবাসে, নিজের মেয়ে বলে গণ্য করে। এশার বড় চাচুর বউ যখন ইন্তেকাল করেছিল তখন ফারিহা, সাইমা ছোট ছিল। তাদের দেখাশোনার দায়িত্ব ওর আম্মু আর ফপিমনির উপরে ছিল। দাদির কাছে এশা শুনেছে যখন তাবেহা বউ হয়ে এ বাড়িতে আসে তখন থেকে মেয়ের দায়িত্ব পালন করে। দাদি ডিসিশনে কখনো মুখের ওপর কথা বলেনি। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে কি চুপ থাকা যায়? তাবেহার পাশে জামেলা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডাক্তার চেক আপ করে বলে উঠলেন, এনার প্রেশার বেড়ে গেছে, অনেক হাই। রোগী অতিরিক্ত চিন্তা করেন। আপনাদের উচিত তার সাথে বসে গল্প করে, যাতে মাইন্ড ডিভাইডেড হয়ে যায়। এই কয়টা মেডিসিন দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। ডাক্তার বলে প্রেসক্রিপশন লিখে দিল।
ডক্টরকে বাইরে রেখে পৌঁছে দিয়ে এসে ফাহিম তৎক্ষণাৎ মেডিসিন নিতে বেরিয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পর তার আম্মুর হুঁশ ফিরে আসলো। অনেকক্ষণ যাবৎ কথা বলে স্বাভাবিক করা হয়েছে। ফাহিম বাসায় এসে সেই যে ওর আম্মুর ঘরে বসে আছে আর বাইরে বের হয়নি, কাউকে কিছু বলছে না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে সবাইকে রুম থেকে বের করে দিয়ে। আব্বু কোথায় গেছে কেউ বলছে না। এসাও রাগ করে ধূপধাপ পা ফেলে তাদের একা রেখে উপরের নিচের রুমে চলে আসলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফোন স্ক্রল করতে লেগে পড়ল। মনের মাঝে জমানো সব প্রশ্ন উকি দিচ্ছে। নিজের ভাবনার মধ্যে ফোনে একটা আননোন নাম্বার থেকে কল চলে আসলো। প্রথমে কিছুটা ভয় পেলেও এসা মনে করেছে আশির, হয়তো আগের নাম্বারটা সেভ করেছে বলার পর। তবে ভাবলো হয়তো অন্য একটা নতুন সিম থেকে আশির কল দিচ্ছে, তাই আর কিছু না ভেবেই কলটা রিসিভ করে নিল। হ্যালো পরি, কেমন আছো? কত বছর হয়ে গেছে তোমায় দেখি না। তোমার রূপের দর্শন করতে দেশে ছুটে এসেছি। পরি নামটা শুনে ফোন হাত থেকে ধপাস করে পড়ে গেল। এই নামে শুধু একজনই এশাকে ডাকে, আর সেটা হচ্ছে জুবায়ের। আর তাছাড়া আশিরের কণ্ঠ খুব ভালো করেই চেনা। এশার নাম্বার কোথা থেকে পেয়েছে, আব্বু কোথায় গেছে, ভয়ে হাত পা কাঁপছে। ফোন দূরে ফেলে দিয়ে আর কেটে দেওয়ার শক্তি পর্যন্ত নেই। বাসার সামনে কার গাড়ি থেকে সাইরেন দিচ্ছে কে যেন। এমন আওয়াজ শুনে এসা আতঙ্কিত হয়ে গেল। দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে একটা কার গাড়ি দেখা গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে না কার গাড়িতে কে আছে। সিমি ফারিয়া উপরে রুমে দৌড়ে এসে হাঁপিয়ে গেছে। কিছু বলবে কিন্তু বলতেই পারছে না। কি হয়েছে তোদের, হাঁপাচ্ছিস কেন? নিচে পুলিশ এসেছে ছোট আব্বুকে গ্রেপ্তার করতে। ছোট আব্বুকে পুরো বাড়ি খুঁজছে পুলিশ, কিন্তু পাচ্ছে না। পুলিশের কথা আমরা নাকি লুকিয়ে রেখেছে। অবাক হয়ে এসা বলল, মানে কিসের জন্য? আব্বুকে কেন গ্রেফতার করতে চাইবে বুঝলাম না। কাল রাতে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আর তার ছেলে রিফাত মারা গেছে। কি? মারা যায়নি, বরং মারা হয়েছে। এটা একটা মার্ডার কেস। তাদের লাশের নাকি টুকরো করে জঙ্গলে পুঁতে রাখা হয়েছে। সিমি বলেই এশার রুমে টিভি অন করে দিল। এখনও টেলিভিশনে সেম নিউজ দেখাচ্ছে। আরও নানা তথ্য শুনে এসে স্তব্ধ হয়ে গেল। রাতের মধ্যে কে এমন নির্মম কাজ করে বসলো? এত ভয়াবহভাবে কাউকে কোনো অমানুষ ছাড়া মারা সম্ভব না। মানুষের শত্রুতা বড়ই দুর্গম। যারা খারাপ মানুষ তারাও বেঁচে থাকা ডিজার্ভ করে। কিভাবে পারলো এত অত্যাচার করে খুন করতে? শুনে খারাপ লাগলো, তবে আব্বুকে কেন পুলিশ গ্রেফতার করতে চাচ্ছে? মানে এই খুনের সাথে আব্বুর কি সম্পর্ক? দরজার সামনে সাইমা আপু এসে বলে উঠল, আছে সম্পর্ক। ফাহিম ভাইয়ার ছোট আম্মু রুমে বসে বলছিল ছোট আব্বু নাকি সারা রাত বাসায় ছিল না এবং এখনও বাসায় ফেরেনি। আর আসল কথা হচ্ছে ছোট আব্বু সেই গভীর রাতে প্রিন্সিপাল স্যারের বাসাতেই ছিল। আপু কি বলছো তুমি? এমন অদ্ভুত কথা শুনে এসা বিছানায় বসে পড়ল। এখন আর কিছু বুঝতে বাকি নেই। 2টা মার্ডারের আরোপ লেগেছে তাশরিফ আহমেদের উপর। খুন হওয়া জায়গায় এশার বাবা উপস্থিত ছিল। এশার পূর্ণ বিশ্বাস তার বাবা এই ধরনের কাজ কখনো করতে পারে না। কিন্তু পুলিশ কি বুঝবে এত রাতে প্রিন্সিপালের বাসায় ওর বাবা কেন গিয়েছিল? এটাই একটা প্রশ্ন রয়ে যায়। আপাতত বাবা কোথায় আছে এইটা জানা উচিত। রুম থেকে তখনই এশা বেরিয়ে পড়ল। রুমের বাহিরে প্রত্যেকটা রুমে পুলিশ তল্লাশি করছে। এমনভাবে খুঁজছে যেন তারা একদম শিওর খুনটা এশার আব্বু করেছে। পুরো বাসার অবস্থা এক মুহূর্তে খারাপ করে দিয়েছে। বাসার এপাশ ওপাশ পুলিশ তন্ন তন্ন করে খুঁজেই চলেছে। তখনই একটা পুলিশ বলল। পাশের আরেকটি পুলিশ কনস্টেবল বলে উঠল। মুহূর্তেই রাগ উঠে গেল এশার। তার আব্বুকে সন্দেহ করার মানে কি? কোনো প্রমাণ ছাড়া এমনভাবে কথা বলছে কেন? এশার আব্বু কি কোনো ক্রিমিনাল নাকি? একটা মানুষকে না চিনে এমন মন্তব্য করা ভুল। তাদের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, তবুও মিথ্যা অপবাদ দিয়ে বাসায় প্রবেশ করেছেন। রাইট বাট নট রাইট। বাবা হিসেবে উনি অনেক ভালো মানুষ, তবে উনি মানুষ হিসেবে অসাধারণ। ওনার মতো মানুষ আছে বলেই দুনিয়া এত সুন্দর। উনি না থাকলে মিরপুর জেলায় সুন্দর মসজিদ তৈরি হতো না। এতিম বাচ্চাগুলো অনাহারে পড়ে যেত। রাস্তায় নিরীহ মানুষের পাশে কোনো ছায়া থাকতো না। এমন একটা মানুষকে তিক্ত কথা বলতে লজ্জা করছে না আপনাদের? উনি যে পালিয়ে গেছেন সেটা আপনাকে কে বলল? ফাহিম উপরে চলে এসে কথা কাটাকাটি শুনে চিল্লিয়ে উঠে এশাকে বলল, এশা কি হচ্ছে নাকি? তুই নিচে চল, বেশি কথা বলতে হবে না। বেশি কথা বলতে হবে না তোর বড় ভাই আছে যখন, সব ঠিক হয়ে যাবে।
আম্মুর সাথে থাকতে হবে তোকে। আমি প্রমাণ নিয়ে এসেছি, চলে আসবো। এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। একদম ম্যাচিউরড হয়ে তুই পারবি না এই দিকটা সামলাতে। অবশ্যই ভাইয়া। তোর নিজের আব্বুর ওপর বিশ্বাস আছে না ঈশা? ভাইয়া, আমি নিজের থেকে বেশি আব্বুকে বিশ্বাস করি। এই বিশ্বাস কখনো কমবে না। তুমি তাড়াতাড়ি আব্বুকে ফিরিয়ে আনো। আসছি বাচ্চা, খেয়াল রাখিস।